হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা অ্যাকচুয়ালি শ্যুট করা কালী পুজোর দিনে, মানে দিওয়ালির টাইমে। তো দিওয়ালির টাইমে আমাদের এখানে তেমন কোনো কোথাও অনুষ্ঠান হয় না বলে, বা তেমন বেশি বড় করে পুজো টুজো হয় না বলে আমরা চলে গেছিলাম জুতে, মানে চিড়িয়াখানায় ঘুরতে। হায়দ্রাবাদ জুতে এই ফার্স্ট টাইম আমাদের যাওয়া। আগে কখনো আমরা ভিজিট করিনি, আগে অনেকবার অ্যাকচুয়ালি স্কোপ হয়ে ওঠেনি, বা অন্যান্য জায়গা ঘুরে এসেছি, বাট জুতে কোনোদিন যাওয়া হয়নি। তো সেই যেমন ভাবা তেমন কাজ, চলে গেছিলাম। সেদিন আমরা ভেবেছিলাম বাইরে লাঞ্চ করব। তো ওল্ড হায়দ্রাবাদের দিকে, আমরা যেহেতু নিউ হায়দ্রাবাদের দিকে থাকি, ওল্ড হায়দ্রাবাদের দিকে যেতে যেতে আমাদের হোটেল সাদা পেয়েছিলাম। বাট আমরা ভেবেছিলাম কি এখানে দাঁড়াতে গেলে আমাদের অনেকটা দেরি হয়ে যাবে। বাইরে লাঞ্চ করার প্ল্যান নিয়ে বেরিয়েছিলাম, বাট সেদিন আলটিমেট তেমন ভালো লাঞ্চ করা হয়নি, কারণ আমরা ভালো ভালো লাঞ্চ করার জায়গাগুলো পেরিয়ে গিয়ে চলে গেছিলাম জুয়ের কাছাকাছি। আর যেটা দেখলাম, হায়দ্রাবাদ জুটা একদমই আউটস্কার্ট এরিয়ায়, মানে ওই দিকটা না কোনো ভালো রেস্টুরেন্ট বা ভালো কোনো খাওয়ার জায়গা আছে, বা না ট্রান্সপোর্ট ব্যবস্থা অতটা ভালো। তো আমরা আলটিমেট রাস্তা দিয়ে যেতে যেতে ভাবছিলাম যে যদি জুয়ের সামনাসামনি গিয়ে কোনো ভালো খাবার জায়গা পেয়ে যাই তবেই খাবো, আদারওয়াইজ খাবার নিয়ে ভেতরে ঢুকে যাব। বাট আলটিমেট যখন জুয়ের কাছে পৌঁছালাম তখন দেখলাম বাইরে কোনো খাবার জায়গা তেমন ভালো নেই, তাই আমরা হালকা করে কিছু খেয়ে ভেতরে ঢুকে পড়েছিলাম। ইচ্ছা ছিল যে বেরিয়ে কিছু খাবার, কিন্তু বেরোতে বেরোতে আমার অনেকটা সন্দেহ হয়ে গেছিলো। আর জুয়ের ভেতরে বাইরের কোনো খাবার সেভাবে অ্যালাউড নয়, যদি ভেতর থেকে কিছু কিনে খেতে চাও তাহলেই সেগুলো একমাত্র অ্যালাউড। তো যাই হোক, পার্কিং এরিয়াটা এখানে বেশ ওপেন, দেখলাম আমাদের কোনো অসুবিধাই হয়নি পার্কিং স্পেস পেতে, বা এখানে পার্কিংয়ের আলাদা করে চার্জেস ছিল 20 রুপিস, এটা অনলি ফর 2 হুইলার। আর 4 হুইলারের আলাদা চার্জেস ছিল, সেটা আমরা ঠিক খেয়াল করিনি। আর যে টিকিটের প্রবলেমটা, মানে টিকিট কাটা ছিল যেটা, টিকিটটা অনলাইনে কাটা যায়, আবার অফলাইনে দাঁড়িয়ে থেকে কিউতেও কাটা যায়। কিন্তু আমরা ওখানে দেখলাম যে অনলাইনে আগে থেকে যারা বুক করতে পারেনি, সেখানে আলাদা করে ওয়েবসাইট বা একটা অ্যাপ্লিকেশন রাখা হয়েছে জুয়ের টিকিট কাটার জন্য। আর সেই ওয়েবসাইটটা থেকে ডাইরেক্ট গিয়ে টিকিট কেটে নেওয়া যাচ্ছে। ইভেন যারা অনলাইনে আগে থেকে বুকিং করতে পারেনি তারাও ইনস্ট্যান্ট বুক করে ঢুকে যেতে পারছে, মানে কিউ অ্যাভয়েড করার জন্য। তো তারপর ওখানে আরও অনেক রকম সুবিধা ছিল, কিন্তু আমরা যেহেতু ইনস্ট্যান্ট বুকিং করেছি, আমাদের যেমন কি ফেসিলিটি বলতে এখানে ভেতরে একটা ঘুরে দেখানোর মতো গাড়ি বুক করা যায়। এই যে স্কুটিগুলো দিয়ে যাচ্ছে, স্কুটিটা অ্যাকচুয়ালি বুকিংয়ে পাওয়া যায়, কিন্তু আমরা দিনের দিনে পাইনি, কারণ এইগুলো আগে থেকে বুকিং করতে হয়। যারা প্রি বুক করেন তারা এই সব সুবিধাগুলো দেখে শুনে নিতে পারেন, কিন্তু আমরা যেহেতু ইনস্ট্যান্ট বুক করেছি অনলাইনে, তাই জন্য আমরা এরকম কোনো সুবিধা নিতে পারিনি। তো ভেতরটার ফার্স্টে ঢুকে দেখলাম বেশ ফাঁকা। আমরা তো ভেবেছিলাম যে একটা ছুটির সময় অনেক ভিড় হবে, তো ভেবেছিলাম হয়তো এই জায়গাটা খুব ফাঁকা, কিন্তু পরে দেখলাম আস্তে আস্তে জুয়ের ভেতর দিকটা আসলেই অনেক ভিড় ছিল। আমরা যেহেতু অনেক বেলায় পৌঁছেছিলাম, তাই এন্ট্রান্সের কাছে অতটা ভিড় ছিল না, বেশিরভাগ গ্যাদারিংটা হয়েছিল ভেতর দিকে। তো হাঁটতে হাঁটতে প্রথম দিকে তো চিড়িয়াখানার প্রথম দিকটায় বেশি কিছু আমরা দেখতে পাইনি। ফার্স্টে আমরা এখানে টর্টয়েস দেখতে গেছিলাম, মানে যেমন থেকে থাকে আর কি, ফার্স্টের দিকের খাঁচাগুলো খুব কমই থাকে কিছু। ওই যে দূরে টর্টয়েসটা দেখা যাচ্ছে, সে তো নড়ে না চড়েও না, ওখানেই খাম্বা হয়ে বসেছিল। আমরা অনেক মানে আর কি একটু বেশি সময় ধরে একটু দেখে বুঝতে পারলাম যে ওখানে বসে আছে, বাকি সময় তো খুঁজেই পাচ্ছিলাম আমরা ভেতরে কোথায় আছে টর্টয়েসটা। তো যাই হোক, এটা দেখে আমরা অপোজিটে দেখলাম বেশ লাইন দিয়ে মানুষ অনেক কিছু দেখছে। তো কি দেখছে সেটা বুঝতে না পেরে ভেতরে কাছাকাছি গিয়ে দেখতে পারলাম, কিন্তু ভেতরে আমরাও একই সেম, আমরা এখানে কিছুই দেখতে পাচ্ছি না, মানে খাঁচার ভেতরে আমরা কিছুই খুঁজে পাচ্ছি না। লাস্ট অবধি মনে হলো কি এই যে পাঁচিলটা আছে ব্যারিয়ারের গায়ে দেখি মেবি ওখানে কিছু থাকবে। তো সত্যিই তাই, আসলে ওখান থেকে একটা টর্টয়েস এখানে দেখা যাচ্ছে, এই যে সাইডে এসে টর্টয়েসটা একদম এখানে বসেছিল থপ করে। তো মানে টর্টয়েস দেখা একদম বেকার। তারপর আমরা চলে গেছিলাম যে দেখতে মামা সেট দেখতে। মামা সেটগুলো বেশ লাফালাফি করছিল, দেখতে বেশ ভালো লাগছিল, কিউট লাগছিল। অনেকদিন পর জুতে ঘুরতে গেলে যা হয় যেমন আর কি, মানে বাচ্চা কাচ্চার ভিড়ই বেশি। আমরা অনেকদিন পর একটু এনজয় করছিলাম। মামা সেটগুলোকে সবাই অঙ্গভঙ্গি বিভিন্ন রকম করছিল, সবাই একটু ঘুরে ফিরে একটু ভেঙিয়ে দেখাচ্ছিল। তো এখান থেকে মোটামুটি আমরা একটু হেঁটে গিয়ে আর একটু সামনে এগিয়ে যাই। তো যাই হোক, মামা সেটগুলোর সঙ্গে একটু মজা টজা করার পরে ওখান থেকে এগিয়ে গেলাম আমরা চিড়িয়াখানার অন্যদিকে এসে এখানেও সেম দেখছিলাম যে কি আছে। তারপর দেখলাম পুকুরে ছোট ছোট বেবি টর্টয়েস ওখানে বসে আছে, ওরা রোদ পোয়াচ্ছিল মেবি, তো কয়েকটা জলেও ভাসছিল। তবে সেই সময় আমরা গেছিলাম, অতটা ঠান্ডা ছিল না, তো তাও ভাবলাম যে হয়তো অনেকটাই ভিড় হবে। চিড়িয়াখানায় তেমন ভিড় ছিল না, যে একটা ছুটির দিন যেহেতু নর্মাল যেমন হয় সেরকমই ছিল।
তো তারপর ওখান থেকে আস্তে আস্তে আমরা এগিয়ে গেলাম অন্যান্য দিকে, যেমন এখানে লায়ন টেইলড মাঙ্কি দেখতে এসেছিলাম, বাট খাঁচার ভেতরে আমরা একটাও মাঙ্কি খুঁজে পাইনি। তারপর উল্টো দিকে দেখলাম যে একটা পুকুরের মানে এরকম লেক করা আছে, তার মাঝখানে একটা মাঙ্কি একা একাই বেচারা বসে আছে, রোদ পোয়াচ্ছে। ওর হয়তো খাঁচাটা ভালো লাগেনি, খাঁচা থেকে বেরিয়ে এসছে, বা এটা অন্য কোনো প্রজাতি হবে, হয়তো এখানে ওপেন রাখা আছে। তো তারপর এখান থেকে আমরা দেখতে দেখতে অন্য সাইডে চলে যেতে শুরু করলাম, মানে এই সাইডটায় বেশি কিছু তেমন দেখার ছিল না। এই যে তারপর লাস্টে গিয়েই দেখলাম যে বসে আছে, যেমন লায়ন টেইলড মাঙ্কি যেটা বলা হয়েছিল সেটা ভেতরে বসে আছে অন্য একটা খাঁচার মধ্যে, মানে দুটো খাঁচা অ্যাকচুয়ালি ভেতর থেকে ইন্টারকানেক্টেড ছিল। তো এই খাঁচাটা ভালো লাগলে ওই খাঁচায় গিয়ে বসতে পারে, এরকম কোনো সিস্টেম ছিল হয়তো, ওরা সেটাই চুজ করেছে, অন্য খাঁচাটায় গিয়ে বসেছে। তো এদিকে দেখলাম টর্টয়েসগুলো বেশ রোদ পোয়াচ্ছে, সেটা দেখতে দেখতে আরও অনেক রকম মাঙ্কি দেখে নিলাম। মাঙ্কি এখানে আলাদা করে দেখার কিছু নেই, কিন্তু হায়দ্রাবাদের এখানে যেহেতু গাছপালা এখানে ভীষণ কম আর বেশিরভাগ ইন্ডাস্ট্রিয়াল সাইটেই আমরা থাকি, তো এদিকে মাঙ্কি দেখা যায় না। তো আমরা চিড়িয়াখানায় এসে মাঙ্কি দেখছিলাম, আর কি করা যাবে। তো মাঙ্কির খাঁচা থেকে বেরিয়ে সোজা এদিকে চলে এলাম অন্য দিকটায়, যেখানে কিনা আছে এখানে ফিশিং ক্যাট, কিছু বন বিড়াল, উট বিড়াল, এইরকম টাইপের কিছু প্রাণী এখানে দেখতে চলে এলাম। তো ফার্স্টে এখানটা এত ভিড়, ফার্স্টে দেখা যাচ্ছিল না কোথায় আছে, তারপর দেখলাম সে আরামসে ভেতরে হেঁটে বেড়াচ্ছে, না সেটা দেখার জন্যই বাইরে এত ভিড় হয়ে গেছে। তো ওটা দেখে নেওয়ার পরে পাশেই আরেকটা ছিল লেপার্ড ক্যাট, মানে চিতার মতো দেখতে, এইগুলো বেশ ভালো লাগছিলো, কিন্তু ওরা ঘুমাচ্ছিল। অ্যাকচুয়ালি বেশিরভাগ জন্তু জানোয়ার তখন ঘুমাচ্ছিল। এখানটা আরেকটা পাশেই রাখা ছিল আরেকটা অন্য প্রজাতির ক্যাট। তো এইগুলো সব দেখতে দেখতে আমরা আস্তে আস্তে এখান থেকে হাঁটা শুরু করলাম। তো ফিশিং ক্যাট, লেপার্ড ক্যাট আর জাংলি ক্যাট, এই 3 রকম দেখে নেওয়ার পরে আমরা সোজা চলে গেলাম ক্যাটের মাসিকে দেখতে, মানে হচ্ছে বাঘ। তো এখানে হোয়াইট টাইগার ছিল রাখা। এখানে যে গুহা মতোটা করা ছিল, আসলেই দেখলাম যে খুব ছোট জায়গা, আসলেই যে আমরা জুতে গিয়ে খুব একটা এনজয় করছিলাম তা নয়, কেন কি এখানের মেনটেনেন্স খুব কম, যেটা দেখলাম বাঘেদের জন্য জায়গা করা হয়েছে, বাট জায়গাটা খুবই ছোট। তো বাঘটা বেচারা লেকের ধারে হেঁটে বেড়াচ্ছিল। তারপর দেখলাম বেশ কিছু শিয়াল এখানে দৌড়াদৌড়ি করছে, শিয়ালেরও সেম এরকম গুহা ছিল, কিন্তু ওরা সামনের মাঠটায় থাকা বেশি পছন্দ করছিল। তারপর আমরা আসল লেপার্ড দেখতে চলে এলাম, লেপার্ড ক্যাট দেখেছিলাম, এখানে অ্যাকচুয়াল লেপার্ড ঘুরে বেড়াচ্ছিল, মানে ওদেরও সেম ভেতরে গুহা করা আছে, গুহার ভেতরে যাচ্ছে না, ভেতরেই বাইরেই ঘুরে বেড়াচ্ছে। তার উপর এটা আবার পাহাড়ের চূড়ায় গিয়ে বসেছিল। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ দাঁড়াচ্ছিলাম, এইসব জায়গায় বেশি বাচ্চাদের ভিড় দেখা যাচ্ছিল, বেশ হুড়োহুড়িও হচ্ছিল। অনেক কষ্টে সামনের দিকে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম এই ক্যাপচারটা নেওয়ার জন্য। সেখান থেকে চলে এসে আবার সেম ইস্যু, এখানে এতটাই ঘন জাল দেওয়া আছে, কিছুই দেখতে পাচ্ছিলাম না। তারপর দেখলাম যে এখানে একটা বড় সাদা বাঘ ঘুমাচ্ছে। আসলে ওটা ঘুমানোর সময়, আমরা তো গেছিলাম পুরো দুপুর টাইমটায়, তো বেচারা রেস্ট নিচ্ছে, আর এখানে লোকজন দাঁড়িয়ে ইন্টার চিৎকার করে যাচ্ছে ওদের জাগানোর জন্য, কিন্তু তার তো কোনো দিকে ভ্রুক্ষেপই নেই। আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখার চেষ্টা করলাম, কিন্তু বেশি তেমন কিছু দেখতে পেলাম না অ্যাক্টিভিটি বলে চলে এসেছি এদিকে। আবার এদিকে নর্মাল আমাদের যেমন ইন্ডিয়ান রয়্যাল বেঙ্গল টাইগার, তো সেটাই একটা রাখা ছিল, আর কোনো সঙ্গী দেখলাম না, একাই বেচারা মন খারাপ করে বসেছিল তাই। তো ওখান থেকে বেরিয়ে আবার এদিকে চলে এলাম, সামনে রাখা ছিল হায়নাটা একদম একা, মানে একটা করে কেজে দেখছি একটা করেই অ্যানিমেল রাখা আছে, এটা খুব খারাপ লাগলো। বেশিরভাগ আমি শুনেছি এই ধরনের পশু পাখিরা একা থাকতে থাকতে এরকম একটু ডিপ্রেশনে চলে যায়, বা ওদেরও খারাপ লাগে। যাই হোক, তারপর সামনে থেকে চলে এলাম ফক্স, এখানে শিয়াল দেখতে, বেসিক্যালি যেমন চিড়িয়াখানায় হয়ে থাকি আর কি। এইসব দেখতে দেখতে আমাদের বেশিরভাগ এনার্জিটা চলে গেছিলো নষ্ট হয়ে, হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে গেছিলো। তার উপর একটা শিয়াল দেখি পাহাড়ের, মানে ওখানে যে গুহা মতো করা আছে সেই গুহাটার মাথায় চড়ে গেছিলো। তো এইসব দেখতে দেখতে আমরা চলে এলাম অস্ট্রিচের দিকে, অস্ট্রিচের খাঁচার দিকে। অস্ট্রিচের খাঁচা দেখার আগে ভাবলাম যে এদিকে আর একটু বাকি আছে যেটা বাঘসিংহ দেখা, সেগুলো ছেড়ে ফেলি। তো এখানে লেপার্ড রাখা ছিল, লেপার্ডটা খুবই একদম রাজকীয় ভঙ্গিমায় বসেছিল। এটা মানে ওখানে ভেতরে একটু খাঁচা মতো করা ছিল, মানে খাঁচা ঠিক নয়, ফ্রেম মতো করা ছিল খাঁচার ভেতরে, তো এই ফ্রেমের ওপর বসেছিল। আবার কিছুক্ষণ পর আমাদের জন্য এখানে এসে ক্যাটওয়াক করে দেখিয়ে দিয়ে গেল যে ভীষণ অ্যাক্টিভ সে। তো যাই হোক, এখান থেকে চলে গেলাম তারপর অন্য উল্টো দিকে ফার্স্ট টাইম বুঝতে পারিনি কি রাখা আছে। তো তারপর অনেক নজর করে দেখলাম যে ওখানে একটা সিংহ বসে আছে। তো যাই হোক, সিংহ বাবাজির মন মেজাজ খুবই খারাপ ছিল, যেটা বোঝা গেল, একদম ওখান থেকে নড়ছে না, ডাকও ছাড়ছে না। তারপর উল্টো দিকে আমরা চলে গেলাম জলহস্তী দেখে নিলাম, জলহস্তী দেখে ওখান থেকে চলে গেছিলাম গন্ডার দেখতে। গন্ডারেরও সেম অবস্থা, এক কোণে খাবার খেতেই ব্যস্ত, আমাদের সঙ্গে দেখা করার কোনো ইচ্ছাই নেই। তো ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম আমরা অস্ট্রিচ দেখার দিকে। অস্ট্রিচটা তো বেশ সুন্দর, অনেকক্ষণ ধরে আমাদের ক্যাটওয়াক দেখালো, হেঁটে হেঁটে নেচে নেচে অনেক রকমভাবে ভাবভঙ্গিমা করে।
ওখান থেকে আমরা দেখে নিয়ে চলে গেলাম পাশে আরেকটা অন্য স্পিসিসের রাখা ছিল অস্ট্রিচ। তো অস্ট্রিচ অনেকবার দেখেছিলাম জুতে, অস্ট্রিচের ডিম কোনোদিন দেখিনি, সেটা দেখার ইচ্ছা আছে। তো এখান থেকে ওরাও একটুখানি দাঁড়িয়েছিল, আমরা আসার পরে ভাবলো কি একবার দেখিয়েই দিই। তো বাইরে তারপর অন্যদিকে যাওয়ার পথে তো দেখলাম সে আলাদাই এক সৌন্দর্য, চারিদিকে তোমরা দেখতেই পাচ্ছ কেমন জু আস্তে আস্তে সব জায়গায় নেচার পার্ক হয়ে ওঠে। তো যাই হোক, এখান থেকে আমরা চলে গেছিলাম আবার এইদিকে গুহাতে। একই অবস্থা সব জায়গায় অ্যানিমালসে যেটা দেখলাম একটা করে রেখে দিয়েছি, যার জন্য ওরা নিজেদের মতোই ব্যস্ত। এখানে চলে এসেছিলাম ভালুক বাবাজিকে দেখতে, কিন্তু সে তো একদম দেখা দেবে না। আর একটা যেটা ওর সঙ্গে ছিল সে তো সামনে এসে সে কি পাগলামি, বুঝতে পারিনি ওর কেমন এরকম হঠাৎ মাথা খারাপ হয়ে গেল নাকি, মানে খুব এক্সাইটেড হয়ে পড়েছিল হঠাৎ এরকম মাথা দৌড়াতে দৌড়াতে। তাই হোক, ওর পাগলামি দেখতে একদম ভালো লাগছিল না। উল্টো দিকে চলে এলাম একটা বিয়ার, আর অন্য রকম একটা বিয়ার দেখতে, কিন্তু এই বিয়ারটাকে আমার খুব কিউট লেগেছে। ওকে খাবার দেওয়া হচ্ছিল, খাবারগুলো খাচ্ছিল। যখন আর কেউ খাবার দিয়েছিল না, তারপর নিজে নিজে বেশ কিছুক্ষণ পায়চারি করলো, আমাদেরকে একটুখানি দেখা মানে ভালো করে দেখালো আর কি, হাঁটা দেখিয়ে তারপর চলে গেল নিজের জায়গায়। তো ওখান থেকে আমরা ঘুরে চলে এলাম সামনের এখানে আর একটা জায়গায়, যেখানে কিনা আমরা দেখতে এসেছিলাম হরিণ। হরিণ দেখে নেওয়ার পর আমরা এখানে যে বেশ দূরে অনেকগুলো হরিণ বসেছিল এখানে। তারপর ওখান থেকে চলে গেলাম নীলগাই দেখতে। নীলগাই নর্মাল আমাদের এশিয়ান হরিণ, তারপর কস্তুরী মৃগ, অনেক রকম হরিণও দেখে নিয়েছিলাম ওখানে। আর ভিউগুলো বেশ সুন্দর লাগছিল, কিন্তু হরিণগুলো অনেকটা দূরে থাকার কারণে ক্যামেরা একটু জুম করে দেখাতে হচ্ছিল, আমাদেরও সামনাসামনি খুব একটা ভালো দেখা যাচ্ছিল না। তারপর ওখান থেকে চলে গেলাম সামনে জিরাফ দেখতে। জিরাফগুলো 2 কি 3টে ছিল এবং নিজেদের মতোই পায়চারি করে ঘুরে বেড়াচ্ছিল, খুব একটা অ্যাক্টিভিটি কিছু করছিল না। এবং তার সঙ্গে দেখলাম যে একটা বেবি জিরাফও ছিল, এইখানটায় দেখা যাচ্ছিল না। যখন এই ক্যাপচারটা আমি নিচ্ছিলাম তখন সেটা আড়ালে চলে গেছিলো, ক্যামেরা ঘোরাতে ঘোরাতে সেটা ক্যামেরার আওতার বাইরে চলে গেছিলো। আর দেখলাম যে 2টো জিরাফ আছে, কিন্তু দুটোকে আলাদা আলাদা পাশাপাশি খাঁচায় রাখা আছে, একই খাঁচায় রাখেনি। মেবি ওদের কোনো রকম প্রবলেমের জন্য বা আলাদা করে কোনো স্পিসিসের জন্য রাখা ছিল, কিন্তু সেটা ভালো করে মেনশন করা ছিল না। দুটোতেই সেম জিরাফ বলেই লেখা ছিল। তো পরে ব্যাপারটা ভালো করে খেয়াল করে দেখলাম যে জিরাফ দুটো আসলে 2টো খাঁচায় রাখা আছে, কিন্তু ভেতরে একটা ইন্টারকানেকশন মতো সেম জায়গা আছে, ওটা থেকে ওরা যেতে পারছে এই খাঁচা থেকে ওই খাঁচায়। তো জিরাফ দেখার পরে আমরা চলে এসেছিলাম আবার রাস্তায় অন্য দিকে যেতে, কিন্তু তারপর দেখলাম এই যে গাড়িগুলো যাচ্ছিল, আমাদের তো বিশ্বাস করুন অনেক ভীষণভাবে মন চাইছিল যে গাড়িগুলো উঠে পড়ি, কিন্তু আমরা বুকিংটা করতে পারিনি বলে এটা উঠতে পারছিলাম না, আমাদের হেঁটে হেঁটে পুরোটা কভার করতে হয়েছে। তো এটা একটা খুব সুন্দর জিনিস, যে বয়স্ক মানুষদের জন্য, যারা বেশি হাঁটতে পারে না তাদের জন্য এই গাড়ির ব্যবস্থাটা করে দেওয়া হয়েছে, এটা খুব সুন্দর। তারপর আমরা ওখান থেকে হেঁটে চলে গেলাম একটা অ্যালিগেটর সাইটে, মানে অ্যালিগেটর, ক্রোকোডাইল, এইসব সাইটগুলো দেখতে। এখানে যে মেছো কুমির যেগুলো ঘড়িয়াল হয় পড়েছিল, বেশ রোদ পোয়াচ্ছিল, রোদ তেমন ছিল না যদিও, আমাদের ঘুরতে ঘুরতে দুপুরবেলা পৌঁছেছি, ঘুরতে ঘুরতে বিকেল হয়ে গেছিলো, তাই সব কটা কেমন মরার মতো পড়েই ছিল। আলাদা করে দেখি কোনো ক্রেজ বা এখানে বাচ্চা কাচ্চার কোনো তেমন ভিড় উৎসাহ দেখছিলাম না, কুমিরগুলো একদম নিষ্প্রিয় হয়ে পড়েছিল। তো ওখান থেকে আমরা দেখে এগিয়ে গেলাম সামনে সাপ দেখার জায়গায়, মানে কুমিরের পরে আস্তে আস্তে এবার চলে যাচ্ছিলাম সরীসৃপের দিকটাতে। তো কুমির দেখার পরে সাপ দেখার জায়গায় চলে গেছিলাম। তো সাপের দেখার যে গুহাটা, সেটার বাইরে এরকম সাপের একটা স্ট্রাকচার করা ছিল এবং তার মাথায় রীতিমতো মালা টালা চড়ানো ছিল, মানে নাগ দেবতা হিসেবে লোকে পুজো করে গেছে এখানে, ভাবতেও অবাক লাগছে। তো যাই হোক, আমরা ওখান থেকে এগিয়ে গিয়ে চলে গেলাম সামনে বেশ কিছু কয়েকটা ক্যামেলিয়ান টাইপের পড়েছিল, আর ওদের দেখলাম বেশ ফল টল খেতে দিয়েছে, কিন্তু ফলগুলো তো নোংরা, ধুলো টুলো লেগে একদমই নোংরা অবস্থা হয়ে গেছে। তো ওখান থেকে আমরা ভেতর দিকে ঢুকে গেলাম সাপের জায়গাটা দেখতে। সাপের জায়গায় বেসিক্যালি খুবই ভিড় ছিল এবং ভেতরে তো মানে একটা বদ্ধ জায়গা হয়ে গেছিলো, যেহেতু ফান চলছিল, কিন্তু তাও মারাত্মক গরম লাগছিল, তো খুব একটা ভালো করে এনজয় করতে পারিনি। এখানে যে সাপগুলো পড়েছিল একদম নিষ্প্রিয় হয়ে, আর তখন কিন্তু এমন কিছু শীতকাল নয়, ওরা বাইতে পারতো একটু এদিক ওদিক, আমাদের একটু কোনো অ্যাক্টিভিটি দেখাতে পারতো, কিন্তু দেখানোটা প্রেফার করেনি, ওরা তো নিজেদের মতোই পড়েছিল। তো তারপর যে সাপগুলো অনেক কষ্ট করে আমাদের বুঝতে হচ্ছিলো, তাই জন্য আমি ক্যামেরায় রীতিমতো ফোকাস করে দেখাচ্ছিলাম যে এই জায়গাটায় আছে সাপটা। আমরা তো সামনাসামনি বুঝতেই পারছিলাম যে কোথায় আছে গাছের মধ্যে। তো কমন ইন্ডিয়ান স্নেক থেকে শুরু করে বোয়া, পাইথন, অজগর সব রকমই আমরা দেখে নিয়েছি সেদিন। তারপর ভাইপার স্নেক অনেকগুলো দেখেছিলাম, ব্রাসেলস ভাইপার, তারপর নর্মাল যেগুলো, এইটা তো একদম সেই ভেতরে ঢুকেই আছে বসে, একদম সামনে থেকে নড়ছেই না, নরণচরণ। তার সামনে ইন্ডিয়ান কোবরা থেকে শুরু করে সব রকমই দেখে নিয়েছিলাম, হেলে সাপ, মুই সাপ, লাউডগা সাপ, সব রকম সাপ দেখা হয়ে গেছে। আবার এই যে কিউআর কোড এখানে স্ক্যানার আছে, এখানে আমরা দেখেছি হামেশাই অনেক ট্যুরিস্ট
স্পটগুলোয় ইনফরমেশনের জন্য কিউআর কোড স্ক্যানার দেওয়া থাকে। তো ওই কোডগুলো স্ক্যান করলে মানে মোটামুটি ওই ইনফরমেশন সমস্ত ওখানে পেয়ে যাবে। এখানে আরও বেশ কয়েকটা সাপ দেখতে আমরা সামনের দিকে হাঁটা দিয়েছিলাম, আর এতটাই ভিড় ছিল আমরা ভালো করে এনজয় করতে পারিনি, মানে ভেতরে তো একদম হাঁটা যাচ্ছিল না। আর বেশিরভাগ সাপ একই রকমভাবে একই জায়গায় পড়েছিল বলে ওখানটা বেশিটা সময় কাটাইও নি। নর্মাল কেঁচো সাপ থেকে শুরু করে বেলে সাপ কোনোটাই কোনো রকম মুভমেন্ট করছিল না। একটা সাপ একটুখানি মুকুচি দাঁড়িয়ে মানে স্টপ হয়েছিল, ভাবলাম হয়তো এগিয়ে আসবে বা তারা করবে, কিছুই করেনি, কোনো রকম অ্যাক্টিভিটি নেই। সাপগুলো তো একদমই মানে সে মনে হচ্ছিলো কোনো রাবারে রেখে দিয়েছে এরকম। তো তারপর আবার একরকম গিরগিটি দেখে নিলাম। এখান থেকে এইসবই টুকটাক দেখতে আমরা বেরিয়ে গেলাম সাপের জায়গাটা ছেড়ে। ওখানে তেমন কিছু আর দেখা ছিল না, তবে লাস্টের দিকে একটা সাপ যেটা লাউডগা সাপ, ওটা বেশ অনেকক্ষণ ধরে মানে ওটার চেষ্টা করছিল। এখানটা অনেক সময় অনেকজন এখানে অনেক সময় দাঁড়িয়েছিল, আমাদেরও দেখতে ভালো লাগছিল একটু, তাও তো কিছু অ্যাক্টিভিটি করছে, অন্য আর কিছুই কেউ করছে না। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে এসে আমরা দেখলাম যে এখানে স্টার টয়েস রাখা আছে কয়েকটা, দেখতে বেশ সুন্দর লাগছিল। ওখান থেকে বেরিয়ে এসে আরও কয়েকটা রকম সাপ এখানে দেখে নিয়েছিলাম, যেগুলো কিনা বাক্সের মধ্যে করে রাখা ছিল এবং সেগুলো আবার ডিমও পেরেছিল অনেকগুলো। অনেক রকম ময়াল সাপ দেখেছিলাম। তো এই যে সাপের যে জায়গাটা মানে সাপের গুহাটা আলাদা করে করেছে, তার পাশে মানে বাইরের যে জায়গাটা ওটা বেশি ভয়ঙ্কর। মানে সাপগুলো তো ভেতরে অনেক পরিষ্কার জায়গা আছে, কিন্তু বাইরের জায়গাটা কিন্তু মারাত্মক বন জঙ্গল গাছগাছালি এইসব, মানে ভেতরের সাপ থেকে বাইরে থেকে হঠাৎ করে সাপ চলে আসতে পারে, এরকম একটা টেনশন থেকেই যাবে। যাই হোক, যেটা দেখলাম হায়দ্রাবাদ জুটা কিন্তু অতটা ওয়েল মেনটেন্ড নয় এবং তেমন কোনোই কিছু মেনটেনেন্স নেই। তার উপর যে ভেতরে পশু পাখিগুলো রাখা আছে তাদেরও আলাদা করে কোনো দেখলাম না, মানে একটু বেশি দেখলাম না, একদম মাপমাপি গোনাগুনতি কয়েকটা একটা দুটো করেই রাখা আছে প্রতিটা খাঁচায়। আসলেই হায়দ্রাবাদে কিন্তু নেহেরু জুলজিক্যাল পার্ক অনেক বিখ্যাত, মোটামুটি একটা ভালো রকম টুরিস্ট স্পট। আমরা তো আসার আগে অনেক গুগল করে এসেছিলাম, যে শুনলাম এখানে নাকি একটা লায়ন সাফারি আছে এবং আরও অনেক রকম সুবিধা আছে, যেগুলো কিনা আমরা এসে একদমই এক্সপিরিয়েন্স করিনি। আর মোটামুটি লেখা ছিল 6 থেকে 7 ঘন্টা ঘোরার মতো লেগে যাবে পুরো জুটা, বাট আমরা তো দেখলাম আমরা সেকেন্ড হাফেই বেরিয়েছিলাম ঘর থেকে। তো আমরা পৌঁছাতে মোটামুটি 1:30 থেকে 2টো বেজেছিল, আবার 4টে থেকে 5টার মধ্যে আমাদের অলমোস্ট পুরো জু কভার হয়ে গেছিলো, মানে অতটাও কিছু অ্যাট্রাকটিভ এখানে খুঁজে পাইনি। তো সাপের জায়গাটা দেখার পরে আমরা বেরিয়ে পড়লাম বাইরের দিকে, যেহেতু আমাদের এখান থেকে বাড়িটা অনেক দূর, একটু বিকেল বেরিয়ে পড়েছিলাম। বাইরেটা ছোটোখাটো মেলা বসেছিল, যেমন সাধারণত আমাদের টুরিস্ট স্পটগুলো হয়ে থাকে, বাইরে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে খাবার জিনিস আরও অনেক কিছু, হায়দ্রাবাদের স্পেশাল কিছু সুইট আইটেম ডেজার্ট টাইপের বেশ কিছু বিক্রি হচ্ছিল। তো এগুলো আমাদের কাছে এগুলো ভীষণ ফ্যামিলিয়ার, তাই আমরা অতটা এখানে টাইম স্পেন্ড করিনি। আস্তে আস্তে আমরা চলে গেছিলাম বাড়ির দিকে। তো সেদিনটা যেহেতু দিওয়ালির আগের দিন ছিল, মানে কালী পুজো ছিল, তো চারিদিকে বেশ সুন্দর লাইটিং দেখতে আমরা বাড়ি ফিরছিলাম। এবং বাড়ি ফেরার অ্যাকচুয়ালি আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম না, বাড়ি থেকে আমাদের একটা এখানে বেঙ্গলি কমিটি আছে, বেঙ্গলি কমিটি থেকে আমাদের ওই দিন ইনভিটেশন ছিল। বেসিক্যালি আমরা ওই ক্লাবের মেম্বার বলে, তো যেহেতু ওই বেঙ্গলি কমিটিতে পুজো হচ্ছিল, তো আমাদের ওখান থেকে একটা ইনভিটেশন ছিল রাতে ডিনারের, ওখানে পুজোর ব্যবস্থা হয়েছিল এবং পুজোর পরে ডিনারের ইনভিটেশনটা ছিল। আমরা এখান থেকে চলে গেছিলাম সোজা আমাদের বাড়ির রাস্তা ধরেই, কারণ ওই কমিটিটা ছিল আমাদের বাড়ির একই রুটে। তো এই যে কিছুটা তার ফটো দেখিয়ে দিলাম, কালী পুজো হচ্ছিল এবং তার ওখানে ভোগ প্রসাদ আমরা খেয়ে নিয়েছিলাম। খিচুড়ি আর লাবড়া বেশ ভালো লাগে, কিন্তু এই ভোগটা এটা যে কোনো জায়গাতে এই স্বাদের ভাগ হবে না, মানে সেটা যে কোনো আলাদা স্টেটে হোক বা যে কোনো কান্ট্রিতে যদি এরকম খিচুড়ি ভোগ পাওয়া যায়, তো সে স্বাদের সত্যি কোনো ভাগ হয় না। তো তারপর ওখান থেকে আমরা অনেকটা রাত করে মোটামুটি 10টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো যেহেতু কালী পুজোর রাত ছিল, আর তাছাড়া চারিদিকে দারুণ বাজি ফাটছিল, প্রচুর আর লাইটিংয়ের ভিড়ে আমাদের রাস্তা দিয়ে ট্রাভেল করতেও খুব সুন্দর লাগছিল। তো এই ছিল আমাদের কালী পুজোর পুরো দিনটা, এইভাবে আমরা কাটিয়েছি। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কালী পুজো কেমন কেটেছে, দিওয়ালির সময়টা তোমরা কে কেমন এনজয় করেছো আমাকে অবশ্যই ভিডিও তলায় জানিও। আর একটা কথা হচ্ছে, আমার যে চ্যানেলের সঙ্গে মানে এই ফেসবুক চ্যানেলের সঙ্গে ইউটিউবে একটা চ্যানেলের লিঙ্ক আছে, বা ইউটিউবে যদি তোমরা দেখে থাকো ভিডিওটা, তাহলে তার সঙ্গে ফেসবুক চ্যানেলের একটা লিঙ্ক আছে। মানে যে চ্যানেলটাই দেখছো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যে তোমরা কোনটায় দেখছো, আর অল্টারনেটিভ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও। বাই বাই।